লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যা দেখেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করছি। ডে 3 এর মধ্যে আমরা টেবিলের একটা লেআউট তৈরি করতে পেরেছিলাম, প্যারাগ্রাফ তৈরি করেছি, হেডার তৈরি করেছি এবং ছোট ছোট কিছু ট্যাগ দেখার চেষ্টা করেছি, যেটা আজকে আরেকটু কন্টিনিউ হবে। যারা অনলাইনে আছে তাদের ইনভাইটেশন পাঠিয়ে আমি ক্লাস আলোচনা শুরু করছি। আপনারা কিছু ছোট ছোট কাজ একটু আমাকে করে দেখান, যেগুলো বেসিক্যালি HTML জানা থাকলে করতে পারা যায়। মনে করেন আমি এরকম কিছু দেখতে চাচ্ছি, স্কয়ার, এটা গেল দুইটা একটা জিনিস। আবার আমি যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যেতে চাই, এটা বেসিক্যালি বাই বি প্লাস গামা এটা প্লাস সামেশন, এটা অ্যাকচুয়ালি দেওয়া যাবে না, এই একটা আউটপুট। আর আরেকটা এটা হচ্ছে 1 2 আর 3 নম্বরে যেটা এখন করবেন সেটা হচ্ছে যে this like 1 2 তারপর 1 2 1 2, ঠিক আছে? তো বাইরে আছে কি 1 2, তাই না? তার ভেতরে আছে কি AB, তার ভেতরে আছে কি রোমান। তো এই তিনটা বিষয় একটু আমরা একটু করে ফেলার চেষ্টা করি, না পারলে আমি আছি আমরা শিখবো কিভাবে কি করা যায় HTML এর মাধ্যমে এই কাজগুলো। আমরা একটু কনসেন্ট্রেট করি। একটা অ্যানাউন্সমেন্ট আছে, আগামী কালকে আপনাদের একটা এক্সাম হবে। এক্সামটা হবে BCCLICT থেকে, অনলাইন এক্সাম হবে 1.5 ঘন্টা, জেনারেল কোশ্চিন বাংলা ইংরেজি উপরে। সো কিছুটা প্রিপারেশন জরুরি, হ্যাঁ, আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন কালকের পরীক্ষার জন্য। ওকে, প্রত্যেকের উপস্থিত থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। পরীক্ষা না দিলে এটা ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে। এবং পরীক্ষার মার্কসটাও জরুরি, ওখান থেকেই মার্কস একটা আসবে। যদি কেউ একেবারেই পোর মার্কস পায় সেক্ষেত্রে হয়তো আমরা রাখতে পারবো না। একেবারেই পোর মার্কসের কথা বলা হচ্ছে। সো এক্সামটা একটু সিরিয়াসলি নেন এবং পড়াশোনা করে কালকে পরীক্ষাটা দেন। যদি এটা সার্টেন, বাট তারপরেও আমরা অ্যানাউন্স করছি একটা দিন আগে, যাতে আপনারা কিছুটা দেখে শুনে এসে বা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারেন যে একটা এক্সাম আমাদের আছে। কোডেক্সের 4 জন, ওনারা কোথায়? আপনারা দুজন আর আপনারা দুজন, তাই না? ঠিক আছে, এটা শুরু করেন, বসে থাকবেন না, কাজটা শুরু করে দেন যে কি আমাদের করতে হবে।
বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটা পাই কিউব প্লাস গামা প্লাস বেটা। এই চেয়ারগুলো একটা সিরিয়াল করে দেন, হ্যাঁ, আর একটা শেপ করে দেন যাতে বসলে পাশাপাশি কম্পিউটারে দেখতে পারে। দেরি করে এসে সামনে করে দেন, এই চেয়ারটা সামনে নিয়ে আসুন। এটা সামনে দিয়ে দেন। হ্যাঁ, আপনি ওখানে বসেন, বেটার। হ্যাঁ হ্যাঁ, এভাবেই আসবে, আমি যেভাবে দিয়েছি সেভাবেই আসবে। আপনার নাম কি? মোসলেউদ্দিন দীপু। আপনার অনলাইনে থাকার কথা ছিল, ক্লাসে আসছেন। আচ্ছা, আমরা কি সবাই পেরেছি? প্রায় শেষের দিকে। একটু দ্রুত করে ফেলেন।
আমি আলোচনাটা শুরু করছি। আমরা আস্তে আস্তে দেখি কি করতে চাচ্ছি। যে কাজগুলো দিয়েছি এটা লাস্ট ডেটে দেখানো হয় না, বাট আমি এক্সপেক্ট করছিলাম যে আমরা যারা মোটামুটি HTML জানি তারা এই কাজগুলো পারবো। আমরা কয়জন পেরেছি? 1 2 3 4 5 6 7 8 9 জন, 10 জন, 30% বা 35% পেরেছি। বাই দ্য ওয়ে, আমাদের এই কাজগুলো মোটামুটি সবারই পারতে হবে। বেসিক্যালি HTML তো আর আমাদের মোটামুটি এক্সপেকটেশন থাকে এই লেভেলে আমরা সবাই HTML জেনেই এসেছি। বাই দ্য ওয়ে, আমি লাস্ট ডেট যে কোডটা সেই কোডটা নিয়ে আমি কন্টিনিউ করছি TTLI City PHP ব্যাচ 1 ধরে। ডে 4 এর আলোচনা। এখন আমি নতুন করে আমি PHP HTML ফাইল নিয়ে নিচ্ছি। নাকি আগেরটাই আমরা কন্টিনিউ করব? আগেরটাই কন্টিনিউ করব, আমি যেটা করতে চেয়েছি। হ্যাঁ, ডে 3 টা ডে 4 এ নিয়ে আসলাম এবং ডে 4 থেকে এখন তার উপরে ছোট ছোট কোড লেখা শুরু করব। ফার্স্টে আমরা যেটা দেখব যে আমরা যখন ডে 4 থেকে আউটপুটটা দেখি, দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু বিষয় আমরা শিখেছি। আইকন নিতে পারি, টেবিল দিয়ে লেআউট বানাতে পারছি, হেডার প্যারাগ্রাফ দিতে পারছি, বড় করতে পারছি, ছোট করতে পারছি, বোল্ড করতে পারছি, আন্ডারলাইন মার্ক করা যাচ্ছে, অ্যাব্রিভিয়েশনও আমরা শেষ পর্যন্ত দিতে শিখেছি, তাই না? তো ছোট ছোট কাজ আমরা একটু একটু করে করতে শিখেছি। এখন ফার্স্টেই ওই সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা দেখবো। ফার্স্টে যেটা মানে 1 নাম্বারটা যেটা আমি করতে দিয়েছিলাম, সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সো সুপার এবং সাবের কাজটা ফার্স্টে দেখে নেই। সুপার স্ক্রিপ্টের জন্য আমি ইচ্ছে করে একটা লাইন ব্রেক অ্যাপ্লাই করছি। হ্যালো, বিআর দিয়ে কি হয় একটু বলেন তো? লাইন ব্রেক। ওকে, বিআর দিয়ে হয় লাইন ব্রেক। সো আমি এখান থেকে একটু দেখাচ্ছি। আর এইচআর লাইন ব্রেকটা কিন্তু দেখা যায় না, এইচআরটা দেখা যায়। হরিজন্টাল লাইন ব্রেক বলা হয়ে থাকে, মানে হরিজন্টাল লাইন দেবে এবং একটা লাইন ব্রেকও হবে। সো এইচআর প্লেস করেছি। হ্যাঁ, কাজ করবে, বাট এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ ক্লোজ করে যাওয়া। আমি যে ট্যাগই লিখি না কেন অলওয়েজ সেটাকে কি করব? ক্লোজ করব। তো স্ল্যাশটা হচ্ছে ক্লোজিং। ওকে, সো আমি হরিজন্টাল লাইন তৈরি করেছি একটা, রাইট? এবং নিচে এসেছে, খেয়াল করেছেন? আর এবার যদি এর উপরে আমি একটা বিআর প্লেস করি তাহলে এই গ্যাপটা একটু বেশি দেখা যাবে, তাই না? গ্যাপটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, তার মানে একটা লাইন ব্রেক করেছেন। আচ্ছা, এখন 1 নাম্বার যে প্রবলেমটা আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে লগ 10 তার বেজে 2 থাকবে, তাই না? সো লগ 10 বেস 2 এসইউবি, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয় এসইউবি ট্যাগটা। যদি চেক করে দেখি আমরা দেখতে পাচ্ছি লগ 10 বেস 2 তে যাচ্ছে। আবার আরো একটা এক্সাম্পল যদি আমরা ধরি, আমরা বলছি যে a প্লাস b, যেটাকে আমি স্কোয়ারে নিব। হ্যাঁ,
সো a প্লাস বি স্কোয়ারে নেওয়ার জন্য আমাদের এস ইউ পি তে যেতে হবে, সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, সো এখন আমি দেখতে পাচ্ছি এস ইউ পি স্কোয়ার আমরা পাচ্ছি। তো ফার্স্ট স্টেপটা আমরা দেখলাম। এরপরে বেসিক্যালি 2 নম্বর এক্সাম্পলটার আলোচনাটা, যেটা আমি টাস্ক হিসেবে দিয়েছিলাম, ওই টাস্কের আলোচনাটায় আসবো। টাস্ক আলোচনাটার জন্য এখানে কিন্তু আমাদের কিছু সিম্বল দেখানো হয়েছে, আর HTML ট্যাগ দিয়ে স্পেসিফিক ট্যাগ, যে HTML এর যে 114টা ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে কিন্তু সিম্বলিক কোনো কিওয়ার্ড বা ট্যাগ নেই। ট্যাগ নেই, কিওয়ার্ডস আছে, যেটা বেসিক্যালি অ্যাম্পারস্যান্ড দিয়ে শুরু হয়। এটা HTML এর কিছু এলিমেন্ট। ওকে, সো HTML এর ট্যাগ ছাড়াও কিছু এলিমেন্ট কিন্তু আছে, যে এলিমেন্টের মাধ্যমে অনেক আউটপুটই জেনারেট করা সম্ভব। যত প্রকারের সিম্বল আছে, ম্যাথমেটিক্যাল বলেন, কেমিস্ট্রি ফিজিক্সের বলেন, সকল সিম্বল HTML এলিমেন্টের মাধ্যমে তৈরি করা যায়। আর এলিমেন্টগুলো লিখতে শুরু করতে হয় অ্যাম্পারস্যান্ড দিয়ে। ওকে, এই যে খেয়াল করেছেন যে আমরা যখনই এই এলিমেন্টগুলো দিব সঙ্গে সঙ্গে এই সিম্বলগুলো চলে আসবে। সো নাম্বার অফ সিম্বলস আছে, যাবতীয় সিম্বল এখানে দেওয়া আছে একটা ইকুয়েশন তৈরি করার জন্য। ওকে, সো আমাদের হাতে যখন কোনো আউটপুট আসবে যেটা সিম্বলিক, যদি বলা হয় HTML দিয়ে করতে হবে, আমার হাতে এডিটর থাকলে সেটা করাটা কিন্তু ডিফিকাল্ট না, বাট এডিটর না থাকলে আমি পারবো না, রাইট? আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এই ধরনের সিম্বলের কি হেল্পলাইন দেখতে পারবো? পারবো না। হ্যালো, হ্যাঁ বাবু বলেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার কোন মাসে? এই মাসে? আচ্ছা, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে হবে। আর দুই হচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে আগামীকালকে ক্লাসে এসে পরীক্ষা দিয়ে যেতে হবে যদি এই ব্যাচে আপনি জয়েন করতে চান। এটা আসতে হবে 8:30, 1.5 ঘন্টা। এটা ইংরেজি, জেনারেল, বাংলা, কিছু ম্যাথ, এরকম সিম্পল, যারা গ্রাজুয়েশন করেছে তাদের টেস্ট করার জন্য যে তারা কোন অবস্থায় আছে। কালকে তাহলে আসুন, ঠিক আছে? ওকে, দেখেন পাই আছে, ক্যাপিটাল পাই, স্মল পাই, রাইট? সো আমি পাইটা নিচ্ছি। এরপর আমাকে কি করতে হবে? এসইউপি দিয়ে আমাকে কিউবিক করতে হবে। সুপার দিয়েছি, তাই না? এরপরে কি আসে? প্লাস। এরপরে আছে গামা, অ্যাম্পারস্যান্ড, এখানে গামা একরকম দেখাচ্ছে, এটা একটা গামা। এটা কি গামা নাকি আরেকটা এটার নাম আছে? আলফা। এটা বেসিক্যালি আলফা, বেটা না, এটা আলফা। এটা একটা আলফা, এটা ক্যাপিটাল আলফা, এটা আলফা। বেটাটা আমরা পেয়েছি, বাট মাঝের এই সিম্বলটার নাম কি? হ্যাঁ, সেটাই আমার মনে হচ্ছে এটা গামা। এইটা আচ্ছা, চেক করি যে আমাদের গামাটা আমি যেভাবে লিখেছি ওভাবে আসছে কিনা। হ্যাঁ, গামাটা আসছে। সো পাই কিউব প্লাস গামা প্লাস
বেটা অ্যাম্পারস্যান্ড একটা বেশি পড়ে গেছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে সিম্বল বুঝতে তো পারলাম যে কিভাবে আনতে হবে, নাম্বার অফ সিম্বলস আছে, বাট প্রবলেম ইজ দ্যাট যে আমি যদি নাম না জানি আমাকে খুঁজে বের করতে বের পেতে হবে, আমাকে নাম জানতে হবে, তাই না? নাম জানলে সেটা পাশাপাশি লিখলেই অটোমেটিক হেল্পে সেটা চলে আসে। সো 200 অফ অথবা 250 অফ সিম্বল রয়েছে যেটা আমরা সিম্বলিক জায়গা থেকে খুঁজতে পারি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ আমি আপনাকে ইনভাইটেশন করছি। সামেশন চিহ্ন আছে, বাট এক্সপোনেন্ট পাওয়ার তৈরি করাটা কঠিন, ঠিক আছে? ভালো খাইনি দিন ভালো। আচ্ছা, থার্ড এক্সাম্পলটার জন্য আমরা এবার যাচ্ছি। বেসিক্যালি এটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, এটাকে বলা হয় লিস্টিং, এবং লিস্ট একটা HTML এ যতটা ইম্পর্টেন্ট CSS এর জন্য আরো ইম্পর্টেন্ট। ওকে, হ্যালো, আপনার ইমেল অ্যাড্রেসটা একটু সেন্ড করেন SMS। ওকে, ভালো। একটা কথা যে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কয়ার এরকম এখানে দিব। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, তো আমি লিস্টিংটাতে যাচ্ছি। দুই ধরনের লিস্ট করা যায়, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। তো আমরা অর্ডার লিস্টের দিকেই ফার্স্টে যাব, দেন আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। লিস্টিংটা হয় অ্যাকচুয়ালি ট্যাগ ইউএল এবং এলআই এর মাধ্যমে। এটা ডাবল লেয়ার ট্যাগ দিয়ে আউটপুটটা জেনারেট করতে হয়, ইউএল আর এলআই, ঠিক আছে? ইউএল আর এলআই এটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এলআইটা বারবার লিখতে হয় লিস্টিং এর জন্য, আর আউটারে থাকে ইউএল আনঅর্ডার তৈরি করতে গেলে। আর আমি আউটপুট যেটা দিয়েছি সেটা বেসিক্যালি ওয়েল অর্ডার লিস্ট। ওকে, সো অর্ডার লিস্টের আন্ডারে আমি 1 2 3 বলেছি।
ওয়ান, যাই হোক আমি, হ্যাঁ হ্যাঁ এখানকার মতো। আচ্ছা আমি তো 1 আর 2 দিয়েছি, সমস্যা নেই। যেখানে ওখানে আমার স্পেস কম ছিল, এখানে আমার স্পেস অনেক বেশি আছে, অনেক কিছুই দিতে পারবো। সো এখন যে অবস্থা তৈরি হবে সেটা হচ্ছে দিস, যে 1 2 3 আমরা দেখতে পাচ্ছি। ডিফল্ট আমি কোনো কিছুই সেট করি নাই, যদি অর্ডার লিস্ট হয় অর্ডার লিস্টে হবে 1 2 3। হ্যাঁ, যদি সেটা অর্ডার লিস্ট হয় অর্ডার লিস্টে হবে 1 2 3। এখন আবার যদি আমি 1 এর আন্ডারে যাই এবং এখানে গিয়ে আবার আমি ইউএল প্লেস করি, বেসিক্যালি এই ইউএলটা আমরা প্লেস করব নেস্টিং এ, এই লিস্টিংটা শেষ হওয়ার আগে। এরপরে যখন আমি এলআই এ যাব, আপনার ফ্রেন্ড দেরি কেন এত? চেয়ারগুলো সামনে নিয়ে আসেন, পেছনে চেয়ার আছে। আচ্ছা আমি 1 আর 2 দিয়েছি, আবার ইউএল এর এগেইনস্টে একটু খেয়াল করি। আমাদের দিতে হবে কি, আমরা আলোচনা করছি অর্ডার লিস্টিং, তাই না? অর্ডার লিস্টিং, অর্ডার লিস্টিং, এই কোডটুকু আমি আপাতত একটু ডিসেবল করে রাখি, নেস্টিংটা পরে দেখাই, তার আগে কিছু বেসিক বিষয় একটু দেখিয়ে নিই। এখন পর্যন্ত আমাদের কাছে আছে কি 1 2 3। আচ্ছা, এখান থেকে টাইপ নামে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে অনেক কিছুই চেঞ্জ করা যায়। আমি যদি ওয়েল এর মধ্যে একটা টাইপ সেট করি, লাইক 1 ফর এক্সাম্পল, আমি যদি কোনো কিছু না দেই 1 2 3 আসে। আমি যদি ক্যাপিটাল এ লিখি তাহলে এখানে ক্যাপিটাল এবিসি আসে, বি লিখলে কি আসে একটু দেখি। ডিফল্ট কি 1 2 3, আমি যদি ভুল করি তাহলে অলওয়েজ কি দেখাবে 1 2 3, তার মানে টাইপ হিসেবে বি বলে কোনো কিছু নেই, টাইপ এ আছে, ক্যাপিটাল এ। টাইপ স্মল এ আছে, ওকে আমি স্মল এ দিতে পারি, তখন স্মল এবিসি দেখাবে। আবার আমি যদি টাইপ আই লিখি তখন সেটা রোমান হয়ে যাবে। মানে এইচটিএমএল এর 4টা টাইপ, 1 এ, ক্যাপিটাল এ, স্মল আর আই। আপনি কিছু বলছিলেন, বলেন, বলবেন না? আচ্ছা, পারবেন না, সি থেকে শুরু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা পরে, আমরা আরো পরে আসবো। হ্যাঁ, ওটা আমরা একদম একেবারে ভেরি বেসিক সিনট্যাক্স গুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমি কোনো লজিক এর ভেতরে দিতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের আউটপুটে কি ছিল? আমাদের আউটপুটে ছিল 1 থেকে, তাই না? তো আমরা শুরু করছি 1 থেকে। আচ্ছা, দেন 1 এর এগেইনস্টে আমি কি দিতে বলেছিলাম? আর একটা অর্ডার লিস্ট, এর ভেতরে যে লিস্টটা জেনারেট হবে এর ক্ষেত্রে আমি লিখব টাইপ স্মল এ, তাই না? টাইপ স্মল এ। সো এখানে আমি লিখছি 1 2।
পেয়েছি, রাইট? আবার 2 এর এগেনস্টে আবার 1 2 আছে। এই 2 কে যদি আমরা আবার নেস্টিং করি, এই এলআই শেষ হওয়ার আগেই আমরা আবার এখান থেকে একটা ওয়েল প্লেস করব, এবং এখান থেকে আমরা ওয়েল এর এগেনস্টে যদি আবার এলআই দেই, তাহলে 2 এর নেস্টিংটা হবে 1 2। এই ক্ষেত্রে ওয়েল এর মধ্যে কি হবে? টাইপ আই, তাহলে সে রোমান হবে। খেয়াল করেছেন যে আমি নেস্টিং চাচ্ছি, নেস্টিং করতে পারছি যে কোনো জায়গাতেই। ইউএল দেন নাই? ইউএল না দিয়ে যার জন্য যে ট্যাগ সেটাই আমরা ইউজ করব। অর্ডারের জন্য ওয়েল। আচ্ছা, এখন আনঅর্ডারড লিস্ট। আনঅর্ডারড লিস্টের জন্য আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আর রোমান আই শুধু আই, টাইপ হিসেবে শুধু আই। ফার্স্টে ইউএল আনঅর্ডারড লিস্টের ট্যাগ এবং এলআই ধরে যদি যায়, আনঅর্ডারড লিস্টের 3টা আনঅর্ডারড লিস্ট আছে উইদাউট সিএসএস। শুধু যদি ইউএল লিখি, আমরা দেখতে পারবো জাস্ট বুলেট চলে আসে। খেয়াল করেছেন? জাস্ট বুলেট বাই ডিফল্ট কি তাহলে বুলেট, রাইট? এখন এই বুলেট এর পরে বেসিক্যালি কি আসবে বা কি কি টাইপ এখানে সেট করা যায়। টাইপ হিসেবে যদি আমরা বলি সার্কেল লিখে দেই, সার্কেল আসবে। কোনো কিছু না লিখলে এটাকে বলা হয় ডায়াস। স্কোয়ার, স্কোয়ার আসে, ঠিক আছে? সো 3টা টাইপ আছে। ডিফল্টটা হচ্ছে ডায়াস, দেন সার্কেল এবং স্কোয়ার। এখন ফার্স্ট টাইপটা যদি আমরা ডায়াস দেই, সার্কেল, 1 2 পাচ্ছি। এবার 3 এর মধ্যে যদি আমরা আরেকটা সাব লিস্ট তৈরি করতে চাই, এই ক্ষেত্রে আমরা টাইপ বলে দিব স্কোয়ার। পাচ্ছি, রাইট? সো আমরা বিভিন্ন ধরনের আনঅর্ডারড লিস্টও দেখতে পেলাম। এখন যে টাস্কটা দিয়েছিলাম নিশ্চয়ই সেটার উপরে কিছু কাজ করলাম এবং টেক্সট রিলেটেড বেশ কিছু বিষয় আমরা একটু শিখে নিলাম আর কি। না, এখন আমরা 2টা জিনিস খুব ঝটপট শিখে নিব। সেটা হচ্ছে যে আমি কিভাবে ইমেজ আনতে পারি, কিভাবে হাইপারলিংক করতে পারি। ওকে, তো ইমেজ আনার কাজটা, হাইপারলিংক করার কাজটা আমাদের একটু স্মুথলি করতে পারতে হবে। আর এই কাজগুলো খুবই ইজি আর কি, HTML এর ট্যাগই আছে যার মাধ্যমে কাজটা করা যায়। তো ফার্স্টে যদি আমি আমার ইমেজটা নিতে চাই, গতদিন আমি আমাদের সাইট থেকে লোগো ইমেজটা ডাউনলোড করেছিলাম। আপনারা একটা একটা করে লোগো ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার ডে 4 এর মধ্যে
আচ্ছা, J4 এর মধ্যে আমি একটা ফোল্ডার দিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি ইমেজেস, এবং ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি আমার লোগো ইমেজটা রেখে দিচ্ছি। বেসিক্যালি এই ইমেজেস ফোল্ডারটা কেন করলাম, যদি আমরা কোনো HTML লেআউট করি অলওয়েজ যে ইমেজ গুলো থাকবে সব ইমেজ ফোল্ডারে, CSS গুলো থাকবে সব CSS ফোল্ডারে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আর জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে সব JS ফোল্ডারে। ওকে, ঠিক আছে। এখন ওই ইমেজটা আমি একটু দেখে নেই যে ইমেজটার ডাইমেনশন কি। সো ইমেজ ডাইমেনশনটা একটু দেখছি, এটা বেসিক্যালি 172 by 210। আমরা যে লোগো পজিশনটা বানিয়েছিলাম আই থিংক এটা 150 by 150, তাই না? মনে আছে আমরা গতদিন যখন এই লেআউটটা বানিয়েছিলাম এটা 150 by 150, বাট আমার লোগো ইমেজটা কিন্তু একটু বড়। সো আগে ওকে এখানে বসাই, তারপরে আমরা শেপ তৈরি করি। আমাদের যে লোগো টিডিটা আছে এখানে এসে এখন যেটা করব, ইমেজ আনার জন্য img নামে একটা ট্যাগ আছে, তারপরে পাথ দেখানোর জন্য src আছে, দেন কার্সরটা যেখানে বিফ করছে ওখানে কার্সরটা রেখে যদি কন্ট্রোল স্পেস দেই তাহলে আমি কোন সোর্সে যেতে চাচ্ছি সেটা কিন্তু আমাকে ডিরেকশন দেখাবে। আমি যেতে চাচ্ছি ইমেজের মধ্যে, সিলেক্ট করে এন্টার, আবার কন্ট্রোল স্পেস দিলে ওই ইমেজ ফোল্ডারে যত ইমেজ থাকবে সব লিস্ট আকারে চলে আসবে। সো আমি যা এখানে সিলেক্ট করতে চাচ্ছি সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেটা চলে আসবে। এভাবে করার কারণ হচ্ছে যে আমার পাথ ভুল হবে না, স্পেলিং মিস্টেক হবে না। ওকে, তো এখন যদি আমরা পেজটাকে লোড দেই আমরা দেখতে পাবো যে ইমেজটা আসছে। ওকে, আমরা ইমেজটাকে কিন্তু দেখতে পাচ্ছি, বাট ইমেজটা লোগোর হাইটটা বাড়িয়ে দিয়েছে, উইডথটাও বাড়িয়ে দিয়েছে। আমি এটাকে ফিক্স করে ফেলতে যাচ্ছি, যেহেতু আমার নিজের উইডথ এবং হাইট 150 সো আমি উইডথ সেট করছি 150, এখানে পিক্সেল উল্লেখ করার দরকার নেই, আর হাইট সেট করছি 150 পিক্সেল। সো HTML এর মাধ্যমে আমি আমার ইমেজটাকে রিসাইজ করে দিলাম। ঠিক আছে, দেখেন আমার যে লোগো পজিশনটা ছিল সেই পজিশনে আমার ইমেজটা বসেছে। এখন এটা হচ্ছে আমার ব্যানার, রাইট? এই যে ব্যানারের জায়গাটা আমি তো ফিক্সড উইডথ করেছিলাম, ফিক্সড উইডথ কত ছিল? 980, তার মধ্যে থেকে আমি 150 ইউজ করেছি, বাকিটা এখানে রয়ে গেছে। যদি আমি ব্যানারে কোনো ইমেজ দিতে চাই ফুল ব্যানারে, তাহলে আমি হয়তো ওই সাইজের চাইতে বেশি সাইজের একটা ইমেজ নিব। ছোট ইমেজকে বড় করলে কিন্তু ভেঙে যাবে, ফেটে যাবে, বাট বড় ইমেজকে যদি রেশিও অনুযায়ী আমরা ছোট করি সেক্ষেত্রে সমস্যা হবে না, রাইট? তো যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করা হয় আগে লেআউট তৈরি করা হয় যদি ফিক্সড লেআউট হয়, এবং সেই অনুযায়ী পরবর্তীতে ইমেজ তৈরি করা হয়, অথবা ইমেজ আকারেই ফটোশপে ডিজাইনটা করা হয়, দেন ওই ইমেজগুলো কেটে কেটেই আমাকে ফিক্সড ডিজাইনে সেটা বসাতে হয়। ঠিক আছে, তার মানে আমার যদি এখানে থাকে 830, তাহলে আমার একটা ইমেজ আছে ডেফিনেটলি সেটাও কত? 830। তো তাকে ছোট বড় করার কোনো অবকাশ নেই, তো সরাসরি শুধু সেটাকেই বসিয়ে দিব, ছোট বড় করার কোনো দরকারই পড়বে না। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যদি এই টাস্কটার দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা ইমেজ কিভাবে আনতে পারছি। আমি কিছুক্ষণ পরে একটা টাস্ক দিব যেটাতে আপনাদের এই ব্যানারে ইমেজ আনতে বলবো। এরপর আমি বেসিক্যালি দেখাবো হাইপারলিংক। 3 ধরনের হাইপারলিংক আছে যা আমাদের একটু জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অন পেজ, একই পেজের ভেতরে হাইপারলিংক করা, ভিন্ন সাইটের সাথে হাইপারলিংক করা, এবং একই সাইটের ভিন্ন পেজের সাথে হাইপারলিংক করা। যেটা আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, একই সাইটের ভিন্ন পেজের সাথে হাইপারলিংক করা। আর ওয়ান পেজের সাইটগুলোতে যেটা করতে হবে একই পেজের ভিন্ন ভিন্ন লোকেশনে হাইপারলিংক করা, রাইট?
সো আমি এখান থেকে যদি বটমে প্রেস করি, বটমে চলে যাব, অথবা বটম থেকে যদি আমি টপে প্রেস করি, মানে টপ লিঙ্কটাতে প্রেস করি, আমি কোথায় চলে যাব? টপে। সো ফার্স্টে আমি ওয়ান পেজ বা সেম পেজ হাইপারলিংকের জন্য যাচ্ছি। আমি আমার টপ পয়েন্টটাকে এই পার্টিকুলার টিডি, যেটা আমাদের একদম সবচেয়ে উপরের টিডি, তাই না, লোগোটা, এখানে আমি একটা আইডি সেট করছি যেটা ইউনিক হবে। আইডিটা হচ্ছে বেসিক্যালি একটা HTML এর অ্যাট্রিবিউট, আর আইডির ভ্যালু একটা ডকুমেন্টের মধ্যে অলওয়েজ কি হবে? ইউনিক। যদি অন্য কোনো HTML ট্যাগে আইডি দেওয়া হয় এবং সেখানে ভ্যালু হিসেবে লোগো লেখা হয়, তাহলে HTML এর এরর জেনারেট হবে। ওকে, আইডি মানে কি? ইউনিক আইডেন্টিফায়ার। আমি যদি আপনাদের সবাইকে একটা আইডি সেট করে দেই, রাইট, আমি যদি আপনাদের সবাইকে একটা একটা করে আইডি সেট করে দেই, কারো যদি আইডি আরেকজনের সাথে মিলে যায়, তাহলে কি আমি ভুল করলাম? আইডি সেট করার অর্থ কি? আপনাদের এমন একটা নাম্বার দেওয়া হবে যা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই কারণেই যখন কোনো ডকুমেন্টে, HTML ডকুমেন্টে আমরা আইডি লিখবো, একই পেজের ভেতরে সেম নামের আইডি দ্বিতীয়বার লিখবো না, সেক্ষেত্রে HTML এর এরর হবে। ওকে, নাও এই আইডিটা আমি সেট করেছি কারণ আমি চাচ্ছি যে আমি যখন একদম ফুটার থেকে আমি একটা অ্যাঙ্করিং করব, আমি চাচ্ছি যে এরকম যে ফুটারে একটা লিংক থাকবে, টপ প্রেস করলে চলে যাবো কোথায়? টপে। আর সবার উপরে যে টিডিটা আছে সেটা কি? লোগো। তার একটা আইডিয়া আমি সেট করে এসেছি, রাইট? ওকে, তো এখন এখানে অ্যাঙ্করিং এর জন্য স্পেশাল ট্যাগ এ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা HTML এর ট্যাগ, যেটা ছাড়া অনেক কিছুই করা সম্ভব না। এরপরে হাইপারলিংক যে রেফারেন্সটা আছে, রেফারেন্সে যখনই সেম পেজ, তখন শুরুতেই হবে কি? হ্যাশ। সেম পেজ হলেই শুরু হবে কি? হ্যাশ দিয়ে। ভিন্ন পেজ হলে ভিন্ন পেজের অ্যাড্রেস। সো আমি যেতে যাচ্ছি কোথায়? টপে। টপের ফার্স্ট টিডিটা কি আছে? লোগো। আর লোগোর আইডি আমি সেট করেছি কি? লোগোই, রাইট? সো এখন আমি বলছি যে টপে প্রেস করার পর এই পেজের লোগো আইডি যেখানে আছে সেখানে আমাকে পৌঁছে দাও, রাইট? এই পেজের জন্য এটা বেসিক্যালি সেম পেজ আইডির জন্য দুইটাই মেনশন করে, হ্যাশ সেম পেজও মেনশন করে, আইডিও মেনশন করে। হ্যাঁ, রাইট। তো এখন আমি যখন এই যে টপ লিংকটা পেয়েছি, এখানে আমরা প্রেস করলেই চলে যাব, দেখেন উপরে চলে আসি, তাই না? তো আমার পেজটা যদি অনেক লম্বা হয়, যদি আমি শর্ট করে উপরে চলে যেতে চাই, কোনো একটা লিংক প্রেস করছি, আমি উপরে চলে যাচ্ছি, অথবা আমি আমার এই একটা পেজের ভেতরে এই চারটা সেগমেন্ট আছে, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে, রাইট? সো আমি যখন এখান থেকেই হোমে যাচ্ছি, এটা দেখাচ্ছি, অ্যাবাউটে ক্লিক করলে আমার নিচের সেগমেন্টে কি আছে? অ্যাবাউট। সো আমার অ্যাবাউটে নিয়ে যাচ্ছে। আমি যখন সার্ভিসে প্রেস করছি, তার নিচে আমাকে সার্ভিসে নিয়ে যাচ্ছে। কন্ট্যাক্টে প্রেস করছি, তার নিচে আমাকে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এখানে স্ক্রলিং হচ্ছে, সুন্দর করে স্মুথলি স্ক্রল হয়, রাইট? এর জন্য আপনাদের jQuery ইউজ শিখতে হবে। jQuery স্মুথ স্ক্রলার নামে একটা প্লাগইন আছে, যার সাহায্যে আমরা খুব সুন্দর করে ওই স্ক্রলিং এর কাজটা করতে পারি। বাট সেখানে কিন্তু HTML টা আমাদের লাগবে। ওকে, তো এখানে তো কোনো প্রকারের কোনো অ্যানিমেশনস হচ্ছে না, তাই না? চটচট করে চলে যাচ্ছে, যেটা দেখতে হয়তো আমাদের অতটা ভালো লাগছে না, বাট এটা পিওর HTML। হ্যাঁ, HTML দিয়ে এভাবেই আমাকে করতে হবে। যদি বাহ্যিক সৌন্দর্য বাড়াতে হয়, আমাকে কি করতে হবে? CSS দিতে হবে, জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন আনতে হবে। আচ্ছা, অন পেজটা দেখেছি, অফ পেজ ভিন্ন সাইট। আমি তালহা ট্রেনিং এর কথা বলছি, যে লাইক এটা একটা লিংক হবে এবং এখানে প্রেস করার পর তালহা ট্রেনিং এ চলে যাবে। সেক্ষেত্রে আমি একটা অ্যাঙ্করিং করছি, হাইপারলিংক রেফারেন্স। এখানে আমাকে বলে দিতে হবে ওই সাইটের ফুল অ্যাড্রেস, হ্যাঁ, উইথ HTTP। আমি যদি এভাবে লিখি,
talatraining.com পাবে না, রাইট? এভাবে লিখলে talatraining.com কে পাওয়া যাবে না। ক্লিকেবল হয়েছে, এই যে লিংক ক্লিক করার পর ইউআরএলটা জেনারেট হচ্ছে, সে অ্যাকচুয়ালি www.talatraining.com কি ডে 4 এর মধ্যেই খুঁজবে, পাবে কি? ইউআরএলটা দেখেন, পাওয়ার কথা, পাবে না, তাই না? সো আমাকে যদি রিয়েল ইউআরএল এ যেতে হয় তাহলে প্রোটোকলটা আমাকে দেখিয়ে দিতে হবে। প্রোটোকলটা হচ্ছে http:// এবার একটু চেক করি, জাস্ট ইউআরএলটা দেখাচ্ছে, তাই না? এবার প্রেস করলে আমরা তালা ট্রেনিং এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে যেতে পারছি, তাই না? আচ্ছা, তো এটা ছিল ভিন্ন সাইটে যাওয়ার জন্য, বাট এখানে একটা প্রবলেম আছে, লিংক প্রেস করলাম, আমার সাইটটা চলে গেল, নতুন সাইটটা এখানে লোড হয়ে গেল, তার মানে আমার ভিজিটর আমি হারিয়ে ফেললাম, রাইট? তো যেটা করা হয়, যদি ভিন্ন সাইটের লিংক দেওয়াই হয় সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, অ্যাঙ্করের মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট করে দেই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার প্রেস করলে যেটা হবে, ভিন্ন একটা ট্যাবে সেটা ওপেন হচ্ছে। আবারও দেখতে পাচ্ছি যে আমরা ভিন্ন একটা ট্যাবে সাইটটা, আমার সাইটটাও আছে, যেখানে আমি যেতে চাচ্ছি সেটাও লোড হচ্ছে। ক্লিয়ার? ওকে, নাইস। সো আমরা দুই ধরনের অ্যাঙ্করিং কিন্তু এখন পর্যন্ত দেখেছি। থার্ড অ্যাঙ্করিং যেটা ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্ট করার জন্য, থার্ড যে অ্যাঙ্করিংটা আমরা করব সেটা হচ্ছে বেসিক্যালি একই সাইটের ভিন্ন পেজের সাথে লিংক করা। আমার এই সাইটে একটা পেজ রয়েছে, আমি আরো একটা পেজ তৈরি করতে চাচ্ছি এবং দুইটা পেজের দুইটা নাম দিয়ে মেনুতে সেই নামগুলো লিংক করে আমি একটা একটা পেজে যেতে চাচ্ছি, রাইট? সো আমি এই পেজটাকে বলছি হোম, আরেকটা পেজ আমি তৈরি করতে চাচ্ছি অ্যাবাউট, আমি হোমে প্রেস করলে হোমে থাকবো, অ্যাবাউটে প্রেস করলে অ্যাবাউটে থাকবো। তো সেই কাজটাই যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, ফার্স্টে আমরা আমাদের এই যে ফাইলটা home.html, মেনুর মধ্যে যদি আমরা কোড লিখি, অ্যাঙ্কর হোম, হাইপারলিংক রেফারেন্স কি হবে? হোমে প্রেস করলে home.html হবে, রাইট? home.html হবে। সো আমি লোড দিচ্ছি, দেখেন হোম, আমি যখন হোমে প্রেস করছি home.html এই আসছি, তার মানে হাইপারলিংক হয়েছে, তাই না? আমার হাইপারলিংক হয়েছে। এখন আমার আরো একটা পেজ দরকার, সো আমি এই home.html কে ফাইল থেকে সেভ অ্যাজ করে about us.html করছি। about us.html টা হুবহু কিন্তু এই home.html এর মতোই হয়েছে। একটু খেয়াল করেন, হুবহু সেম, উপরের ফেভ আইকন, ভেতরের ফিচার, এভরিথিং আর সেম। কারণ আমি কি করে নিয়েছি, ওই পেজটাকে সেভ অ্যাজ করে নতুন একটা ফাইল বানিয়ে নিয়েছি, শুধু ফাইলের নামটা ডিফারেন্ট, রাইট? এখন ওই ফাইলটাকে আমরা তো এটা জানি যে যখন কোনো ওয়েবসাইটে আমরা যাই, এর হাজারো পেজ আমরা ভিজিট করি না কেন, যখন আমরা কোনো ইন্টারনাল স্ট্রাকচারে যাচ্ছি, যে লাইক কোনো একটা পার্টিকুলার সাইট,
আমি তার প্যানেলের মধ্যে যখন ঢুকছি তখন কি ঠিক এরকম দেখতে পাচ্ছি যে আমার একটা পেজ একরকম, আরেকটা পেজ ডিজাইন আরেক রকম, এরকম কিছু? আমি যখন আমি আমার ড্যাশবোর্ডে আছি, আমি যদি আমার কারেন্ট সিটিতে যেতে চাই, একটু খেয়াল করেন আমার লেফট, আমার টপ, আমার রাইট, বডির কন্টেন্টটাই আমার শুধু চেঞ্জ হচ্ছে। আমার বডি কন্টেন্টটাই শুধু চেঞ্জ হচ্ছে। যে কোনো ওয়েবসাইটেই এটা কিন্তু একটা নিয়ম যে আমি যখন কোনো একটা সাইটে যাচ্ছি তার ইন্টারনাল স্ট্রাকচারটা সবগুলো পেজের জন্যই অলমোস্ট সেম। কিছু কিছু পেজের জন্য ডেফিনেটলি ডিফারেন্ট, হোম পেজটা হয়তো একটু ডিফারেন্ট হয়ে থাকে, ডিটেল পেজগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, বাট যদি আমি 100টা নিউজের ডিটেল দেখি একরকমই দেখবো, তাই না? 100 রকমের দেখবো না, রাইট? সো ইনার পেজগুলো অলওয়েজ সেম হয়েই থাকে, বাইরের স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়। সো আমি যদি অ্যাবাউট আসটাকে এখন কিছুটা এডিট করে ফেলি, যে অ্যাবাউট আসের ফার্স্টে টাইটেলটা অ্যাবাউট আস করে দেই। আচ্ছা, প্রথম চেঞ্জ। সেকেন্ড যে চেঞ্জটা আমি নিয়ে আসি সেটা হচ্ছে ভেতরের কন্টেন্টের মধ্যে এত কিছু আমি রাখছি না, রিমুভ করে দিচ্ছি। এই কন্টেন্ট এরিয়াতে আমি একটা হেডার প্লেস করে দিচ্ছি এবং বলছি অ্যাবাউট আস। তার নিচ দিক দিয়ে একটা হরাইজন্টাল লাইন যাবে সেটা বলছি। তাহলেই এই অ্যাবাউট আস ফাইলটা বিট ডিফারেন্ট হয়ে গেছে। একটু খেয়াল করেন, আমার টাইটেলে দেখাচ্ছে অ্যাবাউট আস আর ভেতরের কন্টেন্ট সব রিমুভ করে দেওয়াতে জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। কিন্তু আমি আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছি যে কোনটা আমার হোম, কোনটা আমার অ্যাবাউট, তাই না? সো এখন আমি এই দুইটা পেজের ভেতরে একটু হাইপারলিংক করার চেষ্টা করব। ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে হোম ফাইলটার মধ্যে, হোম আর অ্যাবাউট আস দুইটা আলাদা ফাইল আমার। সো হোম ফাইলটার মধ্যে আমি যদি এখন আরেকটা অ্যাঙ্করিং তৈরি করি স্পেস দিয়ে, একটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন, দেন স্কোপ, এখান থেকে আমি যদি যাই অ্যাবাউট আস টেক্সট, আর আমার হাইপারলিংকটা কি হবে, কন্ট্রোল স্পেস দিলে aboutus.html, রাইট? সো আমি যখন হোমে প্রেস করব home.html, about us এ প্রেস করব aboutus.html এ যাব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো এটা home.html থেকে আমরা করেছি, একটু চেক করি আমি আছি কোথায়, home.html এ। সো লোড দিলে এখন আমরা হোম আর অ্যাবাউট দুইটা লিংক দেখতে পাচ্ছি। হোমে প্রেস করলে হোমে যাচ্ছি, অ্যাবাউট আস এ প্রেস করলে আমি অ্যাবাউট আস এ যাচ্ছি, রাইট? আচ্ছা, আবার আমি যখন অ্যাবাউট আস এ এসেছি আমি হোমে যেতে পারছি, বাট অ্যাবাউট আস এর কোনো লিংক নেই, খেয়াল করেছেন? সো আমাকে লিংকের যে অংশটুকু সেটা সবগুলো পেজের মধ্যেই দিয়ে দিতে হবে। সো যখনই কোনো একটা মেনু আমি তৈরি করব, যদি সেটা HTML দিয়ে হয় তাহলে হোম ফাইল থেকে সেটা নিয়ে আমরা পরবর্তী সকল ফাইলের সঙ্গে সেটা অ্যাড করতে থাকব, যেটা আমি এখানে করেছি। ওকে, সো এবার একটু আমরা চেক করে দেখি যে আমরা লোডে যাচ্ছি, আমি হোমে যাচ্ছি, আমি অ্যাবাউট আস এ যাচ্ছি, আমি ইচ্ছে মতো পেজগুলোতে ভিজিট করতে পারছি। তো আমার যদি এরকম 10টা পেজ থাকে, 10টা পেজ আমি লিংক করতে পারবো এবং হাইপারলিংক রেফারেন্সের মাধ্যমে সেটা খুব সহজেই আমরা করতে পারবো, তাই না? হ্যালো, আমরা নিজেদের একটা ছোট্ট পোর্টফোলিও এখানে বানিয়ে ফেলি। হ্যাঁ, পার্সোনাল একটা পোর্টফোলিও বানিয়ে ফেলি। মনে করেন, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকে আগামীকালকে পেন ড্রাইভে করে প্রত্যেকের সফট কপি সিভি নিয়ে আসবেন। ইমেল আমরা পরে করে নিব, বাট ওই সময় যেন আমরা আমাদের প্রত্যেকের সিভি পাই। প্রত্যেকের পেন ড্রাইভে একটা একটা করে সিভি থাকবে, ক্লিয়ার? ওকে, এটা যেন আমরা ভুল না করি।
আচ্ছা, সো কি থাকবে হোমে? লাইক আপনার অবজেক্টিভ, হ্যাঁ, আপনার স্কিলস এখানে ডিসপ্লে করবেন। তারপরে লাইক আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লিক করলে এখানে এডুকেশনাল ইনফরমেশন গুলো ডিসপ্লে করবে। ওকে, অ্যাবাউটে যখন আপনার প্রেস করা হবে তখন আপনার কারিকুলাম ভিটাটা ডিসপ্লে করবে। গ্যালারিতে ক্লিক করলে এখানে আপনার ইমেজ আসবে, লাইক 4-5টা ইমেজ আপনি দিয়ে দেবেন। আর কন্ট্যাক্টে প্রেস করলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আসবে। সো আমি 5টা পেজ চাচ্ছি আপনাদের কাছ থেকে। শুরু করেন। হোম, হোমে কি থাকছে? আপনার অবজেক্টিভ এবং স্কিল, রাইট? হোমে থাকছে আপনার অবজেক্টিভ আর স্কিল। দেন থাকছে এডুকেশন, এডুকেশনে প্রেস করলে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা থাকছে। দেন অ্যাবাউট, তাই না? অ্যাবাউটে ক্লিক করলে আপনার কারিকুলাম ভিটাটা থাকছে। দেন গ্যালারিতে প্রেস করলে আপনার ইমেজ থাকছে এবং কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকছে। আগামী দিন 1.5 ঘন্টা।